সমালোচনায় পিছু হটল সরকার। 8ই আগস্ট দিবস পালন হচ্ছে না। আজ কর্মসূচিতে থাকবে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা, বললেন রিজভী। জানাবো স্ত্রী সন্তান সহ প্রবাসীর মৃত্যু, সম্পদের লোভেই খুন। এবং সর্বশেষ জানাবো ডিবি পুলিশকে গুলি শীর্ষ সন্ত্রাসী বাপ্পির ভাড়া বাসা থেকে গুলিসহ আরও 2 পিস্তল উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্ত্রী সন্তান সহ প্রবাসীর মৃত্যু, সম্পদের লোভেই খুন। মনির হোসেন প্রায় 27 বছর সৌদি আরবে জীবনযাপন করেছেন তিনি। দীর্ঘদিন প্রবাসী থেকে খেয়ে না খেয়ে অনেক কষ্টে টাকা জমিয়ে কেরানীগঞ্জের 2টি বাড়ি, আবাসন, ব্যবসা, দূরপাল্লা বাসের ব্যবসা সহ রয়েছে অনেক সহায় সম্পত্তি। একমাত্র প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য ছুটি নিয়ে এসেছিলেন দেশে। ঢাকায় ছেলের চিকিৎসা করাতে এসে হোটেলের খাবার খেয়ে মৃত্যু হয় মনির হোসেনের। শুধু মনির নন, একই খাবার খেয়ে স্ত্রী ও প্রতিবন্ধী ছেলেও মারা গেছেন। একই সঙ্গে 3 জনের মৃত্যুর ঘটনা রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, হোটেল থেকে আনা খাবারে বিষক্রিয়া ছিল। খাবারে কে বিষ মিশিয়েছে তা এখনো জানা যায়নি। মনিরের সহায় সম্পত্তি দখল নিতে কেউ এটা করেছে যাতে সম্পত্তি দখলে নেওয়া সহজ হয়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে খাবারে কে, কখন, কিভাবে এবং কেন বিষ মিশিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মনিরের রেখে যাওয়া সম্পত্তির উপর কার লোভ ছিল সেটিরও তদন্ত চলছে। এর মধ্যে পুলিশ রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত ভর্তা ভাত হোটেলের ম্যানেজার ও বাবুর্চিকে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া এখনো পর্যন্ত সন্দেহের তীর মনিরের চাচা রফিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য, মনিরের পরিবার তথ্য ও ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত্যুর রহস্য নিয়ে এ প্রতিবেদকের বেশ কয়েকটি প্রশ্ন সামনে আসছে। মনিরের চাচা রফিক বিকেলে খাবার এনেছিলেন, সেখান থেকে স্লো পয়জনিং ছিল কিনা। কারণ কেরানীগঞ্জে মনিরের যে 2টি বাড়ি রয়েছে সেখানে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন রফিক। সম্পত্তির উপর তার লোভ হতে পারে। দ্বিতীয়ত, রাতে মনির নিজেই হোটেল থেকে খাবার এনে খেয়েছিলেন। হোটেলের কেউ খাবারে বিষক্রিয়া মিশিয়েছিলেন কিনা। তৃতীয়ত, সন্ধ্যা থেকে খাবার খাওয়ার আগ পর্যন্ত মনির হোটেলের বাইরে কয়েকজনের সঙ্গে দেখা করেন। তারা কোনোভাবে এই মৃত্যুর সঙ্গে জড়িত কিনা, অর্থাৎ তাদের সঙ্গে মনিরের কোনো লেনদেন ছিল কিনা। এমন প্রশ্নের উত্তরে মিললে স্ত্রী সন্তান সহ মনিরের মৃত্যু রহস্য উন্মোচিত হবে। থানা, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও বিষয়গুলো সামনে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। মগবাজার আবাসিক হোটেলে ওঠা খাবার এনে খাওয়া এবং মনির কার কার সঙ্গে দেখা করেছিল তাদের সবার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এরই মধ্যে সিসি ফুটেজ ও মনিরের মোবাইলের কল লিস্ট পর্যালোচনা শুরু করেছে পুলিশ। জানা যায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দোহলা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন স্ত্রী স্বপ্না ও প্রতিবন্ধী ছেলে নাইম হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকার আদ্দিন হাসপাতালে আসেন। হাসপাতালে এলেও সিরিয়াল না পেয়েও ছেলেকে ডাক্তার দেখাতে পারেননি। পরদিন চিকিৎসক সেখানে রাতে ঢাকায় থাকার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী রাত যখনে মগবাজারের সুইট স্লিপ আবাসিক হোটেলে ওঠেন তারা। সেখানে রাতের খাবার খাওয়ার পর বমি করতে থাকেন তারা। পরে তাদের আদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকালে স্বপ্না, এর কিছুক্ষণ পর ছেলে নাইম ও দুপুরে মনির মারা যান। এ বিষয়ে মনিরের চাচাতো ভাই জাকির জানান, ঈদুল আজহার আগে দেশে আসেন মনির হোসেন। আগামী 5ই জুলাই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বিমানের টিকিটও কাটেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, সৌদি যেতে পারলেন না। স্ত্রী সন্তান সহ মরদেহ হয়ে ফিরতে হচ্ছে গ্রামে। মর্গ থেকে 3 জনের মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল সন্ধ্যা 6:30টার দিকে। মনির ভাইয়ের আরও 2 ভাই বিদেশে থাকেন, তারা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পৌঁছলে মরদেহ দাফন হবে। মনিরের সম্পত্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার এত সম্পত্তি ছিল আমরা কেউ জানতামই না। এমনকি মনিরের বৃদ্ধ মা বাবাও জানতেন না। শুধু মনির, তার স্ত্রী এবং কেরানীগঞ্জের বাড়ির কেয়ারটেকার রফিক জানত। এই 3 জন ছাড়া আর কেউ জানে না কোথায় কি সম্পত্তি আছে। ব্যবসা কিংবা কোথায় ইনভেস্ট করলে সে পরিবারের কারো সঙ্গে শেয়ার করতেন না। মানুষ হিসেবে কেমন ছিলেন মনির জানতে চাইলে জাকির জানান, গ্রামে মানুষদের অনেক সাহায্য সহযোগিতা করতেন তিনি। প্রতি বছর 2-3 বার করে দেশে আসতেন। দেশে না থাকলেও তার স্ত্রী গরিবদের সাহায্য করতেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, 3 জনের মৃত্যুর ঘটনায় পুলিশ এরই মধ্যে রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে। কেয়ারটেকার রফিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনির বেশ কয়েকবার হোটেলের নিচে নেমে কয়েকজনের সঙ্গে দেখা করেছে, তাদের খোঁজ চলছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, এ ঘটনায় মনির হোসেনের স্বজনরা এসে মামলা করবেন। তবে আমরা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি, এখনও জিজ্ঞাসাবাদ চলছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখেও শনাক্তের চেষ্টা চলছে। জানতে চাইলে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, মগবাজার অবস্থিত সুইট স্লিপ হোটেলে স্ত্রী সন্তান সহ ওঠেন মনির হোসেন। পাশের ভর্তাবাদ হোটেল থেকে খাবার পার্সেল এনে রাত 10টার দিকে খান তারা। খাবার খেয়ে আত্মীয় স্বজনের সঙ্গে রাত 11-12টা পর্যন্ত মোবাইলে কথা বলেন। আবাসিক হোটেল এবং খাবার হোটেলে চুল ছেড়ে বিশ্লেষণ করছি আমরা। কখন হোটেলে ঢুকলো, কখন খাবার এনেছিল, এসব বিষয়ে বিশ্লেষণ চলছে। অনেকগুলো বিষয় আমাদের সন্দেহ মনে হয়েছে। তিনি বলেন, খাবার হোটেলের ম্যানেজার ও বাবুর্চি এবং কেয়ারটেকার রফিকের মেয়ে ও মেয়ে জামাইকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন আমাদের কাছে শুধু রফিক আছে, তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। কেরানীগঞ্জে 2টি বাড়ি করেছে নিহত সৌদি প্রবাসী মনির হোসেন। এছাড়া দূরপাল্লা বাসের ব্যবসাও আছে। কোনো সম্পত্তি, ব্যবসায়িক অথবা টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা ছিল কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ কর্মসূচিতে থাকবে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির কর্মসূচিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে আমরা প্রত্যাশা করছি। এই কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে, মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতারা ছাড়াও অন্যান্য সমমনা দলের নেতা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। শৃঙ্খলা কমিটির দায়িত্ব থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিত দলের নেতারা, আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা এবং তাদের সঙ্গে গুম খুন হওয়া পরিবারের সদস্যরা আসতে পারেন। আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন। তিনি আজ কর্মসূচি সফল করার নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান। সমালোচনায় পিছু হটল সরকার, 8ই আগস্ট দিবস পালন হচ্ছে না। জুলাই অভ্যুত্থান স্মরণে ঘোষিত 3টি দিবসের মধ্যে নতুন বাংলাদেশ দিবসটি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছিল। এখন এর নতুন নাম হবে জুলাই শহীদ দিবস। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। 24শে জুলাই অভ্যুত্থানের স্মরণে জুলাই ও আগস্ট মাসকে উদযাপন করতে 3টি দিবস পালনের ঘোষণা দিয়েছিল সরকার। এর মধ্যে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুর পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর দিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের ঘটনাবহুল 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছিল। সেই সঙ্গে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন 8ই আগস্টকে ঘোষণা করা হয় নতুন বাংলাদেশ দিবস। মন্ত্রিপরিষদ বিভাগ 25শে জুন আলাদা পরিপত্রে এসব সিদ্ধান্তের কথা জানায়। প্রতি বছর যথাযথ সময়ে মর্যাদার দিবসগুলো পালন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে সেখানে। তবে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। তাদের ভাষ্য, জাতীয় মুক্তি দিবস 5ই আগস্ট, 8ই আগস্ট নয়। সরকার 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের চেষ্টা করলে ইনকিলাব মঞ্চ সেদিন বিপ্লব বেহাত দিবস পালন করবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা চলে। অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতার অনেক আকাঙ্ক্ষা যে সরকার পূরণ করতে পারেনি, সেসব কথাও আসে। এর মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে দিবসটি বাতিলের সিদ্ধান্ত হয়। বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লেখেন, উপদেষ্টা পরিষদ 16 জুলাইকে জুলাই শহীদ দিবস এবং 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। 8ই আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।